নমস্কার। আজকে আলোচনা হবে বিদেশে যাবার যোগ। অর্থাৎ একটি জন্ম ছক থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে একজন জাতক জাতিকা তিনি অ্যাবোর্ড বিদেশে বিদেশে যেতে পারবেন কিনা। বিদেশে কেন যাবেন? সাধারণত আমরা বিদেশে কেন যাই? দুটো কারণে যাই। একটা হচ্ছে ট্যুর, আর একটা হচ্ছে বেড়াতে যাই। আবার একটা হচ্ছে নিজেদের কেরিয়ারটাকে ডেভেলপ করবার জন্য যাই, অর্থ রোজগারের জন্য যাই। তাই অর্থ রোজগারের জন্য আমরা সেখানে যেতে পারবো কি না, বা আমরা সেখানে সাকসেস হব কি না, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। তো সেটি কি করে বিচার করব, আজকের প্রথম পার্টে এটা নিয়ে আলোচনা হবে। তো এটা আলোচনা করতে গেলে আমাদেরকে কিন্তু কয়েকটি বিষয় দেখতে হবে। এর আগেও আমি বলেছি যে আমাদেরকে কি কি দেখতে হয় না, কতগুলো ভাব দেখতে হয়, যে ভাবগুলো আমাদেরকে মূলত বিদেশে যেতে সাহায্য করে। তার মধ্যে একটি প্রধান বা মুখ্য ভাব থাকে, আর কিছু সাপোর্টিং ভাব থাকে। তাহলে এখানে আমরা জানবো যে কোনটি মুখ্য ভাব এবং কোন কোন ভাবগুলো তাকে সাপোর্ট করছে, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য তাকে হেল্প করছে। এটা একটা। দ্বিতীয়ত আমরা জানবো কোন কারক গ্রহ এই বিদেশে যাওয়াকে আরও বেশি সুনিশ্চিত করে তুলছে, অর্থাৎ আরও বেশি সাহায্য করছে। তো এটা নিয়ে আলোচনা করি এবং এটা কেন হচ্ছে, কোন ভাব কেন নিচ্ছি, এর ব্যাখ্যাগুলো করছি। তাহলে প্রথমে আমরা কি বললাম যে আমাদেরকে দেখতে হবে কারক ভাব। এখানে আমরা তিনটি ভাব দেখব। একটি হচ্ছে দ্বাদশ ভাব, একটি হচ্ছে তৃতীয় ভাব, একটি হচ্ছে নবমতম ভাব। এবার প্রশ্ন হচ্ছে এই তিনটি ভাব কেন, ব্যাখ্যা চাই। শুধু বললেই তো হবে না। তো এর জন্য আমাদেরকে দেখতে হবে 12তম ভাব আমরা কেন নিচ্ছি, এবং 12তম ভাবটা কোন জায়গা থেকে, চন্দ্র থেকে 12 না রবি থেকে 12 না লগ্ন থেকে 12। সবসময় আমরা 12তম ভাব কাউন্ট করব লগ্ন থেকে, অর্থাৎ লগ্নের পেছনের ঘরটাই হলো 12তম ঘর। 12তম ঘরটা কেন নেব, কেন এটি প্রধান ভাব, কেন 12তম ঘর থেকে আমরা মূলত ফরেন কান্ট্রিতে কেরিয়ার ডেভেলপমেন্ট করবার জন্য যে যাওয়া, সেটাকে সুনিশ্চিত করে। বিদেশে যাওয়াকে 12তম ঘর কিন্তু নির্দেশ করে। তো এই জন্য আমরা 12তম ঘরকে চিহ্নিত করব। এরপরে আসছে তৃতীয়তম ভাব। তৃতীয়তম ভাব আমরা কেন নেব? তৃতীয়তম ভাব আমরা নেব এই জন্য, তৃতীয় ভাব মানে কি? প্রচেষ্টা। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, অর্থাৎ বিদেশে যেতে গেলে এই যে যোগাযোগ, টিকিট কাটা, যে কোম্পানিতে আপনি যাচ্ছেন বা যে আপনাকে নিয়ে যাচ্ছে ভিসা দিয়ে, এই যে মানে কমিউনিকেশন, এই যোগাযোগটা তৈরি করে দেয় তৃতীয় ভাব থেকে। তৃতীয় ভাবের আরেকটি অর্থ হচ্ছে বাড়ির বাইরে, বাড়ি থেকে বাইরে, তার মানে বিদেশ। এবার বাড়ির বাইরে দেখুন, চতুর্থ ভাবের দ্বাদশ হচ্ছে তৃতীয় ভাব। চতুর্থ ভাব কি? আমাদের গৃহ বা আমাদের হোম, তার দ্বাদশ, অর্থাৎ বাড়ি থেকে এক্সিট, তার বাইরে, সেটা হলো থার্ড হাউস। তাহলে এই তৃতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কিন্তু একটা যোগাযোগ থাকতে হবে, এবং আরেকটি থাকতে হবে, সেটা হচ্ছে নবম ভাব। নবম ভাব আমাদেরকে কিন্তু কি নির্দেশ করে? লাক, আমাদের ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করে। নবম ভাব এখানে কিন্তু ভাগ্যর সঙ্গে সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দূর দেশ, অর্থাৎ দূর, ফার ডিস্টেন্স ফ্রম হোম। অর্থাৎ নবম ভাব থেকে আমরা দূর দেশ নির্ণয় করে থাকি। তাহলে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ, তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, এবং নবম ভাব হচ্ছে দূরে। তাহলে এই তিনটি ভাবের মধ্যে যদি সংযোগ তৈরি হয়, তাহলে আমরা ধরে নেব যে এই জাতক বা জাতিকার বিদেশে যাওয়ার মতো তার কিন্তু সুযোগ রয়েছে জন্মছক অনুযায়ী। এবার আমরা বললাম যে ভাব তো দেখলাম, এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে কারক গ্রহ। বিদেশে যাওয়ার জন্য যে গ্রহটি আমাদেরকে খুবই সাহায্য করে থাকে, যার সাহায্যটা ভীষণ দরকার,
সেই গ্রহটির নাম হচ্ছে রাহু। কেন? রাহু বিদেশ যাওয়াকে সুনিশ্চিত করে। রাহু হচ্ছে বিদেশে যাওয়ার একটি গ্রহ। তাহলে আমরা কি দেখব? যে ভাব এবং কারক গ্রহ তাদের মধ্যে যদি একটা সুন্দর মেলবন্ধন থাকে, তখন আমরা ধরে নেব না, এই জাতক বিদেশে যেতে পারবে। কেউ জিজ্ঞাসা করলে আমরা এই জিনিসগুলোকে ভালো করে দেখে আমরা বলে দিতে পারবো হ্যাঁ, সম্ভাবনা আছে। এবার কখন যাবে? কখন যাবে? যখন এই ৩টি ভাব এবং কারক গ্রহের মধ্যে সম্পর্ক তৈরি হবে, তখনই কিন্তু সে বিদেশে যেতে পারবে সেই টাইমে। তার আগেও পারবে না, তার পরেও হবে না। তাহলে এইভাবে আমরা টাইম অফ ইভেন্টস, টাইমস অফ ইভেন্টস অর্থাৎ ঘটনা কখন ঘটবে এটাকে আমরা নির্ণয় করব। তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি বিদেশে কি করে যাবে সেই বিচারটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখন আপনারা কেউ চলে যাবেন না। এখন আলোচনা করব আরও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। সেই পার্টটি হচ্ছে যে রবি গ্রহ চন্দ্রের সঙ্গে কি থাকলে পরে কি কি ঘটনা ঘটাতে পারে। মঙ্গলের সঙ্গে, বৃহস্পতির সঙ্গে, শুক্রের সঙ্গে, শনির সঙ্গে, রাহুর সঙ্গে, এই যে গ্রহগুলোর সঙ্গে রবির যদি সংযোগ ঘটে তাহলে কি কি রেজাল্ট হতে পারে। দেখুন, কেন জানবো এটা, কি প্রয়োজন আমাদের এটা জানার? প্রথম হচ্ছে এটা জানতে হবে এই জন্যই যে গ্রহের সঙ্গে গ্রহের সম্পর্ক আপনাদের জন্মছকে সবসময় কিন্তু সম্মুখীন হতে হবে যখনই আপনি বিচার করতে যাবেন। তো সেই ফল এটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। রবির সঙ্গে চন্দ্র এক ঘরে বসে আছে বা তাদের মধ্যে জড় সম্পর্ক তৈরি করেছে, কি হতে পারে? এই ফলবিচারটা আমার মনে হয় একটু জেনে রাখা ভালো। প্রয়োজন আছে বলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি। এখন আমি আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, যদি জ্যোতিষ শেখার ক্ষেত্রে আমি আপনাদের সামান্যতম সাহায্য করতে পারি বা কোথাও একটু সহযোগিতা করতে পারি, কোথাও যদি আপনাদের একটু ভালো লাগে তৈরি হয়, তাহলে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর চলুন তাহলে আমরা পরের টপিকের দিকে চলে যাই। হ্যাঁ, প্রথমেই আমরা দেখব রবি গ্রহকে। রবি গ্রহের সঙ্গে যদি চন্দ্র গ্রহের সম্পর্ক তৈরি হয়, রবি চন্দ্র দেখা গেল একটি রাশিতে বসে আছে, সে যে কোনো ভাব হতে পারে, বসে আছে, তাহলে কি হতে পারে? দুটো প্ল্যানেটের কিন্তু একটু ক্যারেক্টারটাও জানা দরকার। রবিকে পুত্র হিসেবে বিবেচনা করা যায়, রবিকে পিতা হিসেবেও বিবেচনা করা যায়। চন্দ্র মাথা হিসেবে ধরা হয়, চন্দ্রকে আবার মোশন বা মোশন টাইপ প্ল্যানেট, অর্থাৎ চেঞ্জেস, যে কোনো জিনিস ঘটাতে বা যে কোনো জিনিসকে পরিবর্তন করতে চন্দ্রের কিন্তু জুড়িমেলা ভার। তো এই ক্যারেক্টারগুলো যদি আপনাদের ছোট ছোট ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা ফল খুব ভালোভাবে বলতে পারবেন। যেমন ধরুন, আমরা ধরলাম যে রবিচন্দ্র এক ঘরে বসে আছে, তাহলে কি হতে পারে? যে জাতকের জন্মছকে রবিচন্দ্র একসঙ্গে বসে আছে, তার কি হতে পারে? যে দেখা গেল যদি তার পিতাকে ধরি, দেখা গেল যে তার পিতার বাসস্থান পরিবর্তন হতে পারে। সেই পিতা দেখা গেল এখন যে জায়গাতে তিনি সেটেলড বা ফ্ল্যাট কিংবা বাড়ি কিনে আছেন, দেখা গেল সেই জায়গায় কিন্তু তার পিতার কিন্তু স্থায়ী বাসস্থান নয়। তাহলে কী হতে পারে? না, পিতা কোনো একটা জায়গা থেকে তিনি এসে এখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। তাহলে এই যে চেঞ্জেস, এই জায়গাগুলো কিন্তু চন্দ্র এবং করায়। তাহলে রবির সঙ্গে চন্দ্রের যে সংযোগ, তার ফলে পিতার দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবার আমরা রবির সঙ্গে মঙ্গল যদি চলে আসে, রবি এবং মঙ্গল, দেখুন মঙ্গলের ক্যারেক্টারটা একটু বলে দিই। আপনারা সবাই জানেন যদিও, একটু ইগোইস্ট, অর্থাৎ তার মধ্যে কিন্তু একটু অ্যারোগেন্ট বা ইগো ভাব থাকবে, একটু অ্যাডামেন্ট টাইপের নেচার তার মধ্যে কিন্তু ক্যারি করবে।
রবি এবং মঙ্গল উভয় কিন্তু ফায়ারি টাইপ, অর্থাৎ অগ্নিকারক গ্রহ। তো রবি মঙ্গল একসঙ্গে কোনো গ্রহে কোনোভাবে থাকা কিন্তু খুব একটা বেশি ভালো ফল কিন্তু দেয় না। অনেক সময় কিন্তু দারুণ রকমের বিভিন্ন রকমের অঘটন কিন্তু তারা ঘটিয়ে দেয়। তাহলে রবি এবং মঙ্গল দেখা গেল কোনো একটি জাতিকার জন্মছকে রয়েছে, তাহলে যখন রবি এবং মঙ্গল একটি জন্মছকে, একটি জাতিকার জন্মছকে থাকবে, অর্থাৎ একটি মহিলার জন্মছকে আমরা যদি এটা দেখতে পাই, মেলের ক্ষেত্রে বলছি না, তাহলে এই মঙ্গলকে আমরা তার হাজব্যান্ড হিসেবে দেখব। তাহলে আমরা বলতে পারবো যে আপনার হাজব্যান্ড একটু ইগোইস্ট হবে, একটু অ্যাডামেন্ট টাইপের হবে। পাশাপাশি কিন্তু যে জাতিকার জন্মছকে রবি এবং মঙ্গল একসঙ্গে থাকবে, তারা কিন্তু মেন্টালিটিটা একটুখানি ইগোইস্ট হবে। স্বামী অনেকটা হট টেম্পার্ড হবে, শর্ট টেম্পার্ড, মানে অল্পতেই উত্তেজিত হয়ে যাওয়ার, রেগে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। তাহলে এই যে ছোটো ছোটো মুভমেন্ট, এই যে ছোটো ছোটো ক্যারেক্টার, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হয়। এর আরও অনেক বেশি ব্যাখ্যা রয়েছে, কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যায়। তো আমি হচ্ছে একটা প্রাথমিক ধারণা আমি আপনাদের দিয়ে রাখছি। তো এই ছোটো ছোটো মুভমেন্টগুলো, ক্যারেক্টারগুলো জানা থাকলে পরে আপনি যদি জন্মছক দেখেই বুঝতে পারেন, তাহলে সেই জাতক জাতিকা সম্বন্ধে আপনি অনেকটা বেশি ধারণা তৈরি করতে পারবেন। তার থেকেও কিন্তু আপনি অন্য অন্য ফলগুলো বলার ক্ষেত্রে সাহায্য পেয়ে যাবেন। তাহলে মঙ্গল চলে গেল, চন্দ্র চলে গেল, বুধ, আপনারা জানেন রবি এবং বুধ একটা দুর্দান্ত যোগ তৈরি করে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। সেটা কিন্তু সব রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ হয় না, এটা আমি অনেক আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, তবুও আরেকবার আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে অগ্নিকারক রাশি হতে হবে এবং কন্যা এবং মিথুন রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি হয়। বাকি আর অন্য অন্য রাশিগুলোতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয় না। একমাত্র অগ্নিকারক রাশি এবং মিথুন এবং কন্যা রাশিতেই একমাত্র কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধাদিত্য যোগ থাকলে কি হয়, যে জাতকের জন্মছকে এটা থাকবে সেই জাতক যথেষ্ট ইন্টেলেকচুয়াল হবে, বুদ্ধিমত্তা হবে, জীবনে বিভিন্ন ক্ষেত্রে তিনি মান সম্মান প্রভাব প্রতিপত্তি তিনি অর্জন করতে পারবেন এবং তিনি ভীষণ রকমের, যে প্রফেশনেই থাকুক না কেন, তিনি ভীষণ রকমের স্কিল্ড এক্সপার্ট বা দক্ষ ব্যক্তি হবেন। তার মানে সাকসেসটা কিন্তু বাধা বিপত্তি থাকলেও তার জীবনে যে সাকসেস, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে এটা গেল মোটামুটি একটা জিনিস। এরপরে আমরা অন্য একটি গ্রহ নিয়ে আলোচনা, বৃহস্পতি। তাহলে রবির সঙ্গে বৃহস্পতি, খুব ভালো করে বুঝুন বিষয়টা। রবি আত্মার কারক আর বৃহস্পতি হচ্ছে জীবাত্মা। খুব ভালো করে বুঝুন, এই যে আমাদের শরীর, এই শরীরটা রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি, লাইফ, জীব কারক গ্রহকে বৃহস্পতিকে বলা হয়। অর্থাৎ বৃহস্পতি আমাদের এই যে বডিটাকে, জীব, আমরা তো প্রাণী বা জীব, তাহলে বৃহস্পতি আমাদেরকে এই জীব হিসাবে রিপ্রেজেন্ট করে। তো আমাদের শরীর রয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই শরীরের মধ্যে সোল বা আত্মা, SOUL, সোল বা আত্মা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই বডিটার কোনো দাম নেই। ডেড বডি, আমরা বলি না মানুষ মরে গেলে কি থাকে, আত্মাটা চলে যায়, সোলটা চলে যায়, জীবটা পড়ে থাকে, জীবের মধ্যে তখন কোনো প্রাণ থাকে না। তাহলে রবি হচ্ছে সোল বা আত্মা, আর বৃহস্পতি হচ্ছে এই আমাদের স্ট্রাকচারটা, বডিটা। বোঝাতে পারছি? তাহলে এই যে জীব এবং আত্মা, জীব হচ্ছে বৃহস্পতি, আত্মা হচ্ছে রবি। তাহলে জীব আত্মা এরা যখন একসঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, একটা কম্বিনেশন তৈরি করবে, তখন তারা কিন্তু দারুণ পাওয়ারফুল হয়। কোনো জাতকের জাতিকার জন্মছকে যদি রবি এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে, তখন কিন্তু তারা সমস্ত বাধা কাটিয়ে তারা কিন্তু জীবনে অনেক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। যদিও জন্মছকের অন্যান্য গ্রহের
অবস্থান রেসপেক্টে বা পরিপ্রেক্ষিতে এটা কিন্তু তারতম্য হতে পারে। কিন্তু মোটামুটি এটুকু জেনে রাখুন, রবি এবং বৃহস্পতি যদি একসঙ্গে একই ঘরে কোনো জন্মছকে থেকে থাকে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তার কিন্তু জীবনটা অনেক বেশি ভালো হবে। এরপরে আমরা আসব শুক্রকে নিয়ে। রবির সঙ্গে শুক্র গ্রহের সম্পর্কে কি ফল আমরা পেতে পারি। হ্যাঁ, রবি এবং শুক্র, খুব ভালো করে মন দিয়ে শুনুন বিষয়টা। রবি এবং শুক্র যদি কোনো জাতকের জাতিকার জন্মছকে একসঙ্গে থাকে বা তাদের মধ্যে জোরালো সম্পর্ক তৈরি হয়, তাহলে যেটা হতে পারে, সেই জাতক জাতিকা খুব লাক্সারিয়াস লাইফ এন্টারটেনমেন্ট করতে পারে, খুব ভালো সোর্স থেকে তারা ভালো ইনকাম করতে পারে, সরকারি চাকরি হোক, বিজনেস হোক, লাক্সারি গুডসের বিজনেস হোক, বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের খুব ভালো থাকে। কিন্তু একটা নেগেটিভ রেজাল্ট এখানে আমাদের দেখতে হয় অনেক সময়, সেটা হলো যে তাদের মধ্যে হঠাৎ সাডেনলি কোনো রকমের ঘটনা তাদের সামনে চলে আসতে পারে। সেটা কিন্তু খুব দুঃখজনক ঘটনাই তাদের মধ্যে হয়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, সন্তান ফার্টিলাইজ হতে অনেক সমস্যা হয়, মিসক্যারেজ হতে পারে, গর্ভপাতের মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং শুধু তাই নয়, আরেকটি যেটা ঘটতে পারে সেটা হচ্ছে মেয়েদের ইউরিনাল ইনফেকশন, ইউরেটাসে বিভিন্ন রকমের ইনফেকশন আসতে পারে। তা এই ধরনের ঘটনা কিন্তু শুক্রর সঙ্গে রবি গ্রহের যদি থাকে, তাহলে এই ধরনের বা এই টাইপের কোনো না কোনো ঘটনা সেই জাতক জাতিকাকে যেমন ফিনান্সিয়ালি হেল্প করতে পারে, আবার কিন্তু শারীরিকভাবে নানা রকমের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গর্ভ সঞ্চারের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। স্যাটার্ন, রবির সঙ্গে যদি স্যাটার্নের একটা সম্পর্ক থাকে বা রবি এবং স্যাটার্ন একসঙ্গে যদি থাকে, তাহলে কি হতে পারে, সেটা হতে পারে যে তার বাবা, মানে যে জাতকের জাতিকার জন্মছক আপনি দেখছেন, তার বাবা কোনো একটা সময় পাস্ট লাইফে নানা রকম ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে, অর্থাৎ অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি কিন্তু যেতে পারেন বা গেছেন। এটা হতে পারে জাতক অনেকটা লেজি টাইপের হতে পারে, তার মধ্যে ল্যাথার্জি টাইপ ক্যারেক্টার একটু কাজ করতে পারে। এবং শুধু তাই নয়, জীবনে মান সম্মান সাকসেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা হতে পারে। কিন্তু একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে সেই জাতক বা জাতিকা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড কোনো জব বা কোনো সংস্থায় সে কিন্তু ভালো কাজ পেতে পারে। তো এই বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে তার জব হতে পারে। যেমন খারাপ দিকটা যেমন আছে, তেমনি ভালো দিকটাও কিন্তু কিছু আছে। তা সব দিকে মিলিয়ে কিন্তু আমাদেরকে বিচারের দিকটাই আমাদেরকে নিয়ে যেতে হবে। রবির সঙ্গে রাহু থাকলে পরে কী হয়, সাধারণত সেই জাতক জাতিকাদের পুরুষ সন্তান লাভের একটা সম্ভাবনা থাকে। হবেই এই কথা বলা যায় না, কিন্তু পসিবিলিটিস কিন্তু প্রায় 60% অ্যাবাভ থাকে। আমি পার্সেন্টেজ হিসেবে বললাম। আর একটা হচ্ছে রবির সঙ্গে যদি কেতু থাকে, তাহলে রবি এবং কেতু যদি একসঙ্গে থাকে, অনেক সময় কি হয় যে তার বাবা অকাল্ট সায়েন্স নিয়ে, অর্থাৎ জ্যোতিষচর্চা সংক্রান্ত বিষয়ের উপরে তার ভালোবাসা থাকতে পারে বা তিনি সেই সাবজেক্টের উপরে রুচি রাখতে পারেন, মাইথোলজির উপরে তার দক্ষতা থাকতে পারে। এবং শুধু তাই নয়, তার পিতা অনেক সময় অনেক রকমের বিপদের মধ্যে দিয়েও কিন্তু যেতে পারে। তো বিভিন্ন রকমের রয়েছে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে চর্চা করতে হবে, আরও গভীরে চর্চা করতে হবে। আজকে এটুকুই, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে। এই ভিডিও থেকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।